সবাইকে আমন্ত্রণ জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারকে কি রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে কিনা, এই বিষয় নিয়ে আমরা এদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, একেবারে ডান দিকে আছেন। আমার পাশে আছেন নাজমুল হক, প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই নাজমুল হক প্রধান, আপনাকে দিয়ে। তথ্য সম্প্রচার উপদেষ্টা যেটি বলেছেন নাহিদ ইসলাম, যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, সংস্কারের পরিবর্তন নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আসলে আমি কি বলবো, এরকম কথা শুনলে তো আমি একটু আশ্চর্যই হয়ে যাচ্ছি, জাতীয় একটু স্তম্ভিত হয়ে যাচ্ছে আমার ধারণা। এই কারণেই যে এই দীর্ঘদিন ধরে এই সরকার, যে পতিত সরকার, তার বিরুদ্ধে লড়াই ছিল এবং সেই সময় সেই লড়াইটা এটা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের লড়াইয়ের মধ্যে এটা সমাপ্তির পথে যায় এবং রাজনৈতিক দলগুলি সবাই মিলে যারা এই সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল, তারা সবাই ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন পরে আসবেন সেটা মেনে নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আন্তরিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং সবাই গেছে সেই জায়গায়। এবং আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে কোনো ছিল না। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে বলছিল সমাবেশ করে 3 মাসের মধ্যে ভোট দেন, এটা তো নর্মাল পলিটিক্যাল স্লোগান হইতেই পারে, কিন্তু বাট গভর্নমেন্ট যখন বলছে যে আমরা এতগুলি সংস্কার করব, হ্যাঁ এই হবে এবং তার একটা রোড ম্যাপ যখন কথা বলা হয়েছে দেবো, তাই না, সেই হিসাবে গভর্নমেন্ট বলছে ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজটা সমাপ্ত করে জানুয়ারির মধ্যে গভর্নমেন্ট রোড ম্যাপ ঘোষণা করবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জায়গাটাই আমাদের সন্দেহবিশ্লেষে, এই জায়গায় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিভিন্ন কথা বলেছেন নির্বাচন নিয়ে। কেউ তো পুরো 5 বছর মেয়াদের কথাই বলেছেন থাকার জন্য। যাই হোক, আমি 4 বছর এসেছে। হ্যাঁ আর এসেছে। এর মধ্যে যে বিষয়টা এসছে এখানটা, সেটা হচ্ছে যে প্রথমে অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য কয়েকটা ঠিক করেছে, এই সব সংস্কার হবে, এরপরে আরও বাড়িয়েছেন। এখন শোনা যাচ্ছে আরও নাকি বাড়বে। তাহলে এই সংস্কারের যে কাজটা যারা করবেন, এটাকে অনুমোদন করবে কারণ রাজনৈতিক দল, ক্ষমতাসীন নতুন ইলেক্টেড গভর্নমেন্ট, তাই তো? জি। তাহলে ডেফিনেটলি যারা রাজনীতি করেন, যারা সরকার গঠন করতে চান, তার দায়িত্ব তো আছেই। তো সেই ক্ষেত্রে অনির্দিষ্টকালে কিন্তু এই সংস্কার কার্যক্রম চলতে পারে না, এটাকে তো অনুমোদন রাজনৈতিক দলটাই দিবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলটা যাচ্ছে যে আপনি সংস্কার কাজটা করেন, ভোটটাও করেন, এই বলাটা অন্যায় না, অযৌক্তিক না। কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে অন্তর্বর্তী সরকার কিছুটা অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে, কোনো ডেফিনিট প্রায়োরিটি নাই, প্রধান কাজ কোনটা করবে, কতটুকু করবে, যার কারণে সংস্কারের আপনার কি সাবজেক্ট বেড়ে যাচ্ছে। আপনি দেখেন 3 মাসে যা 4 মাস চলছে সরকারটা, আইন শৃঙ্খলা বিষয়ে বারবার কথা বলা হয়েছে এখানটায়, যে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি জায়গায়, মাজারগুলি শেষ হয়ে গেল। আপনার ডিসেম্বর মাস ভালো করে বিজয়ের প্রোগ্রামটাও করতে পারছে না সরকার, বাস্তবতা কিন্তু এটাই। বিজয়ের মাসে মেলা হয়, এমনি যে কোনো গভর্নমেন্টে মেলা হয়, করতে পারছে না। আমি ডিসিদের যারা আলাপ করছে, বিভিন্ন পার্টিকে ডাকছে, আমি শুনছি সেখানটায়। তাহলে সরকারের ব্যর্থতা আছে কি না, এটা সরকারের কথাই, সরকার উপদেষ্টার কথাই আজকে বেরিয়ে গেছে। আমরা রাজনৈতিক দলকে বলি না যে সরকার ব্যর্থ হয়েছে, পদত্যাগ করো, মুখ করতে। কিন্তু আপনাকে মনে হয় যে মানে দলগুলো যথাযথ সহযোগিতা করছে? ডেফিনেটলি স্টিল রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা কোথাও উচ্চারণ হয়েছে যে আপনি পারতেছেন না, আপনি ফেল করছেন, এরকম কোনো কথা হয়নি। নিজের থেকেই বলছে, নিজের থেকে কেন বলছে আমরা তো বুঝতে পারতেছি না। অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা এটাও জানি না আমরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কথাটা বলছে, এটা আমি বললাম, আমি জাতি স্তম্ভিত, আমরাও স্তম্ভিত। এমনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে সবাই বলছি, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলি আসলে আপনি রোডম্যাপ ঘোষণা করবেন। হ্যাঁ, বলুন না টাইম, ঠিক আছে 2 বছরে বলুন না যে 2 বছর লাগবে, বাট আপনাকে বলতে হবে। আপনি কিছুই বলবেন না, একজন একরকম কথা বলবে, এটা হইতে পারে না। এই কথাটাই তো রাজনৈতিক দলগুলো বলছে। অনেক ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, আপনি প্রশ্নটা আবার। জি, আমি একটু জানতে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, তারা চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আজকে বিএনপি মহাসচিব দেশে ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন, তিনি সেখানে বলেছেন যে মানে রাজনীতি বিরোধী কথা বলেছেন নাহিদ ইসলাম। আপনাকে ধন্যবাদ। আমার অনেক দিনের ছাত্র জীবনের সহযোগী, এখন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ভাই, শুভেচ্ছা। যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। এক কথায় বলা যায় যে এটা দায়িত্ব জ্ঞানহীন, শিশুসুলভ একটি মন্তব্য। একজন পরিণত এবং পরিপক্ক রাজনীতিবিদ হলে
এই ধরনের মন্তব্য করতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই ধরনের ঘটনা বা বক্তব্য এই মুহূর্তে রাজনীতি অঙ্গনে সন্দেহ, অবিশ্বাস এবং বিভ্রান্তি ছড়াবে। কারণ আওয়ামী লীগ এবং তার ঘরানার যে রাজনৈতিক দলগুলো নিয়ে 14 দল ছিল, এই দলগুলো বাদে, অর্থাৎ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সহযোগীরা বাদে বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল, একাধিকবার ইতিমধ্যেই তারা যখনই সরকার তাদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে, তারা তার নিঃশর্তে তাদেরকে শুধু কথা বলেনি, সকল কার্যক্রম সমর্থন করেছে, সপক্ষে বক্তব্য দিয়েছে। কিন্তু আজকে যে বক্তব্যের মুখোমুখি রাজনৈতিক দলগুলো হলো, মানে তারা জনগণ কষ্টে আছে বাজারের আগুনের কারণে, এটা তো তারা রাজনীতি করে, জনগণের কষ্টের কথা তো তারা বলবে। শ্রমিক ঠিক সময় বেতন পাচ্ছে না, তারা মানবতারও জীবনযাপন করছে, তাদের পক্ষে বা তাদের কথা বলা তো কোনো অন্যায় কোনো না। সারা জীবনে এই রাজনৈতিক দলগুলো ছাত্র জীবন থেকে যারা রাজনীতি করছে তারা তাদের পক্ষে বলবে। আর গণতন্ত্রের উত্তরণের জন্য খুব স্বাভাবিক ন্যূনতম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এর কোনো বিকল্প এখনো পর্যন্ত উদয় হয় নাই। মানে গণতন্ত্রের উত্তরণ 3-4টে নির্বাচন গত সরকার বা ফ্যাসিস্টরা করেছে, যেটা দিয়ে নির্বাচন সম্বন্ধে একটা তামাশা তৈরি হয়েছে এবং দেশে বিদেশে একটা জাতি এক সাগর রক্তের বিনিময়ে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, এটা বিজয় লাভ করছে। সেই ডিসেম্বরে রাজনৈতিক দলগুলো যদি সে কথা স্মরণ করে এবং বলে, তার প্রেক্ষিতে যদি শুনতে হয় যে রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে, সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে, তাহলে আমাকে বলতেই হবে তাদের কি কি উদ্দেশ্য আছে এটা পরিষ্কার করা। রাজনৈতিক দলগুলো করেছে, কিন্তু তারা নির্বাচন পরিষ্কার করেছে যে 6টি সংস্কার কমিশন, আরো বেশ কয়েকটি সংস্কার কমিশন হচ্ছে। 31 ডিসেম্বর মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন দেবে, তারপরে সংস্কারগুলো হবে। যদিও এখনো স্পেসিফিক আসলে আজ পর্যন্ত নাই। কবে ইলেকশন হবে, 1 নম্বর, কোন মাসে হবে, কোন সনে হবে, এটি বলতে যদি একজন মানুষের 4 মাস সময় লাগে, এটি অভিনব ব্যাপার। আমরা 90 গণঅভ্যুত্থান করছি, পুষে রয়েছে 3 মাসের মধ্যে একটি নির্বাচিত সরকার সেই সময় জাতি পেয়েছিল। 3 মাসের মধ্যে, একদিন এদিক ওদিক হয় নাই, 4 মাস পেরিয়ে গেছে। সংবিধানের আওতায় এই সরকার শপথ নিয়েছে সংবিধানকে রক্ষা করার জন্য, আফোল্ড করার জন্য, বিকশিত করার জন্য। সে কখনো সংবিধানের বাইরে যেতে পারে না। এটি প্রথম গণঅভ্যুত্থানের সরকার না। এই স্বাধীনতার পরে, স্বাধীনতার আগেও গণঅভ্যুত্থানে পাকিস্তানের সরকারের পতন হয়েছে। সেই জন্য গণঅভ্যুত্থান শিখার কোনো কারণ নাই। কিভাবে চলবে সেটাও এই দেশবাসী জানে। কিন্তু এইরকম কথা তো এসেছে এই সরকার আসলে আসেনি নির্বাচন, শুধু নির্বাচন করার জন্যই আসেনি। আজকে বিএনপি মহাসচিব এটিও বলেছেন তাদের কাছে বিএনপি সংস্কারও আসলে চায়। তাদের কাছে কিসের জন্য আসছে? এটি 16 বছর 18 বছর যারা আন্দোলন করছে তাদের শিক্ষার কোনো কারণ নাই। 1 মাসে এই সরকার আসে নাই, একে স্পষ্ট করে বলছে, 1 মাসে এই সরকার আসে নাই। দীর্ঘ 18 থেকে মানে যে লড়াইটা শুরু হয়েছে, অসংখ্য ছাত্র নেতা গুম হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছে, 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা। এটা 1 মাসে হয় নাই, 18 মাসে। সেই জন্য আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সংস্কার এসব ভরং করার দরকার নেই। কি ভরং হবে 4 মাসে বুঝতে পারছি। যারা জাতির সামনে স্পষ্ট করে মানে সিন্ডিকেট ভাঙতে পারে না বাজারের, তাদের কাছে আবার কিসের ভরং শুনবো? যারা মানুষের নিরাপত্তা দেয় না, তাদের কাছে কিসের আমার কথা শুনবো? এইসব ভরঙের কথা বাদ দিয়ে স্পষ্ট পোস্টে আসতে হবে। কবে সংস্কার, কি করবে, কিভাবে করবে, কোন কান করবে, এইগুলো দিন তারিখ দিয়ে এগুলো কাজ করতে হবে। না হলে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এই বিভ্রান্তি শুধু এই সরকার না, প্রতিটি রাজনৈতিক দল যারা সমর্থক তারা জড়াই যাবে। তাদের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ভুলণ্ঠিত হবে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই জন্য এটাকে বলছে দায়িত্বজ্ঞানহীন এবং শিশুসুলভ
বক্তব্য না দেওয়া ভালো। আর যদি মনে হয় যে এখানে গিয়ে রাজনৈতিক দল করবে, নির্বাচন করবে, পদত্যাগ করে রাজনৈতিক দল করুক। এই দেশে অনেক তরুণ, আমরা নিজেরাও আজকে সেই বয়সে দাঁড়াইছি, আমরাও রাজনীতি, ওই ছাত্র রাজনীতি থেকে আসছি। ওরা তো আমাদের ছোট ভাই। তো ছোট ভাইদের এই অপরিণত বক্তব্য জাতি ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা তো চেতে পারি না। জি, অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। প্রতিদিনই তো ধরেন মানে বিএনপি এখন জামাতের পক্ষ, প্রথম থেকে জামাতের পক্ষ থেকে এত বেশি নির্বাচন শব্দ আসতো না যতটুকু আমি বুঝি। এখন প্রতিদিনই জামাতের বক্তব্যের মধ্যে আসলে নির্বাচন শব্দ আছে। বিএনপির শুরু থেকেই বক্তব্যের মধ্যে নির্বাচন বিষয়টা ছিল, প্রাধান্য ছিল, সংস্কারও ছিল। সেই জায়গাটাই মানে সরকার কেন ভাবছে যে বেশি বেশি নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে? না, আমি এটা আসলে শুনেন, এই লড়াই বলেন, এই আন্দোলন বলেন, কি জন্য হয়? বাংলাদেশে ভালো করে সুষ্ঠু করে নির্বাচন হচ্ছে না। একটা নির্বাচন হচ্ছিল 91-এ, তাই না? এরপরে তো কী অবস্থা আপনি বুঝে নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সেই নির্বাচনের জন্য তার লড়াই। আমরা ওই ধারাটা তৈরি করতে পারি নাই। আমাদের প্রতিবেশী দেশ ভারত এটা নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন ধারাটা এস্টাবলিশ করে ফেলছে। পাকিস্তান পারে না, আমরাও পারি নাই। একই ধারা চলছে লড়াইটা, তো সে কারণে লড়াইটা। তা সে জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বলো রাজনৈতিক দলগুলো চাচ্ছে না, ব্যর্থ করে দিতে আমাদের যাচ্ছে। আপনি খেয়াল করুন, যখন আমাদের প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের এম্বাসি অ্যাটাক, দূতাবাস অ্যাটাক, বিভিন্ন ঘটনা ঘটলো, সেই সময় খুব শর্ট নোটিশে প্রধান উপদেষ্টা বৈঠক করতে চেয়েছেন। বিএনপির মহাসচিব ছিলেন না, বিএনপির নেতৃবৃন্দ, সব দল একদম এক গিয়ে হাজির হয়ে গেছে। যদি অসহযোগিতার কথা থাকতো, ব্যর্থ ইচ্ছে তাহলে তো না গেলে তো গভর্নমেন্ট মানে ব্যর্থতার পরিচয়। যদি গভর্নমেন্ট ডাকলো, কেউ গেল না। তার মানে এই রাজনৈতিক দলগুলি ডেফিনেটলি দেশ জাতি নিয়ে ভাবনাটা তাদের আসে, এই কারণেই তো রাজনীতিটা করে। ফলে এখানটায় হুট করে এরকম কথা বলে ফেলা সরকারের পক্ষ থেকে আমার ধারণা বক্তব্যটা প্রত্যাহার করা উচিত তার। এই যে তথ্যপত্রটা বললেন যে রাজনৈতিক দলগুলো ফেল করে, ওনার বক্তব্য প্রত্যাহার করা উচিত। এবং উনি যদি সত্যিই যদি জনগণের কাছে যদি মিনিমাম জবাব দিয়ে থাকে সরকার, তাই না, জবাব দিয়ে থাকে, হ্যাঁ, ওনার এর জন্য দুঃখ প্রকাশ করা উচিত যে না, এটা ঠিক হয়নি, আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি মনে করি। নাহলে প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলের সঙ্গে যদি সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে এখানটায় যে শক্তিকে বিদায় করলাম, সেই শক্তির ষড়যন্ত্রকারীর ডালপালা আরও বিস্তৃত হওয়ার সুযোগ পাবে। এবং যেটা আমাদের দেশের শুধু ডেমোক্রেসি না, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা চাই না যে শক্তি পতিত হয়ে গেছে না, সেই শক্তির এখানটায় কোনো খেলাধুলা করার সুযোগ পাক না। কিন্তু যেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এই দুটির জায়গায় রাজনৈতিক দলগুলোর প্রাধান্য কোনটা বেশি বলে আপনার মনে হয়? প্রাধান্য এটা সরকারের প্রাধান্য স্পষ্ট, কম্পিটিশনের কোনো বিষয় না, কম্পিটিশনের বিষয় না। রাজনৈতিক দল, আমার দলের নির্বাচন সংস্কার ম্যানিফেস্টো আছে, বিএনপির পক্ষ থেকে 31 দফা ঘোষণা করা হয়েছে, সবারই আছে। আপনারা আসছেন ক্ষমতা, আপনাদের কোনো এজেন্ডা থাকতে, লেট এজেন্ডা শুড ফ্লোট ইন পাবলিকস। আপনাদের কী এজেন্ডা আছে বলেন না আপনাদের সংস্কারের জন্য? আপনি বলেন যে আমাদের এইটা করতে চাই, তা আমরা ডায়ালগ করি। যদি না মিলে তখন বলতে পারেন আপনি আপনার কী আছে, আমরা জানেন না তো। আপনি রাজনৈতিক দল কী আছে পরিষ্কার, রাজনৈতিক ঘোষণা দিয়ে রাজনীতি করতেছে। বিএনপি পক্ষ থেকে 31 দফা ঘোষণা দিয়েই করা হয়েছে, করছে, সবারই আছে। তাহলে আপনাদের যদি ভিন্ন কোনো এজেন্ডা থাকে সেটা বলেন যে আমাদের এই এজেন্ডা আছে। আমরা যদি সেটাকে অ্যাকোমোডেট করতে পারি, ফাইন। না করতে পারলে তখন হবে, আপনাদের সঙ্গে দ্বিমত হবে, ভিন্নতা হবে। আপনার কি আছে? আপনারা এমন কোনো এজেন্ডা নিশ্চয়ই নেই যেটা আমাদের এই চিন্তার বাইরে। হ্যাঁ, থাকলে যদি থাকে সেটাও বলেন। তাহলে এটা কেন এই ডিবেটটা নিয়ে আসছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে? ওয়াই? আপনাদের এজেন্ডাটা কি প্রকাশ করেন সেটা। রাজনৈতিক দলগুলি তার এজেন্ডা প্রকাশ করে দিচ্ছে পাবলিকলি, রাজনৈতিক দলগুলি ষড়যন্ত্র করে না সব সময়। একটা বিষয় আসছে মানে শুরু থেকেই, ধরেন এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটা বিষয় জোরে সোরে আসছে যে দেশের বিভিন্ন জায়গায় আসলে সংস্কার দরকার। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে দেশটার মানে একেবারে এই দলীয়করণ করেছে সব জায়গায়। সেটা একটা বিষয়, ফ্যাসিস্ট যাতে ফিরে না আসে আর সেজন্য সংস্কার দরকার। সে বিষয়ে সব দলমতেরও একরকম ঐক্যমত আছে। সেই কাজগুলো করবে না সরকার। শোনেন, ফিরে আসার বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠান ডেভেলপ করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলি সেটার উপর নির্ভর করে ফিরে আসবে কি আসবে না। একটা হচ্ছে ধরুন যে যেমন সরওয়ার্দী সাহেব ক্ষমতায় আসেন, বলতে স্বায়ত্তশাসন হয়ে গেছে, আমি এসে গেছি। তো ক্ষমতায় আসার পরে আপনি মনে করেন যে হয়ে গেছে, তো হয়ে যেতে পারে। ফলে এটা নিরন্তর প্রক্রিয়া। এর জন্য ডেমোক্রেসি আজকে আমি সব পুরোটাই অর্জন করে ফেললাম, হয়ে গেল আমি আসলেই, এটা এরকম না। এটা লাগাতার একটা কন্টিনিউয়াস প্রসেস। এর জন্য পৃথিবীতে ডেমোক্রেসির জন্য কতগুলি কোশ্চেন, কতগুলি প্রশ্ন, কতগুলি মানে বই আছে। যেমন ধরেন যে কি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা লাগবে, জবাবদিহি করতে হবে, আপনাকে দিতে হবে, আপনি প্রশ্নের মুখোমুখি হইতে হবে, উত্তর দিতে হবে আপনাকে। আপনি এগুলির আওয়ামী লীগ গভর্নমেন্ট এগুলির কোন বালাই রাখে নাই, কিছুই ছিল না। এগুলি অপোজিশনকে নিশ্চিহ্ন করে ফেলছে। আগে যেভাবেই হোক অপোজিশন ছিল, ফলে একটা লড়াই ছিল,
তর্ক বিতর্ক ছিল, পার্লামেন্ট ডিবেট ছিল, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যেটা হয় সেটাই ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই 15-16 বছর এটা ছিল না এবং এটা অ্যালাউ করে নাই। ফলে সেই জায়গাটাই তো এই প্রশ্নটা আছে। এবং বিএনপি আমার তো ধারণা মানুষ যদি দেখেও শেখে, ঠকেও শিখছে বিএনপি, যার কারণে ক্ষমতার আগে অনেক গুড প্রস্তাব আর কি, যে একটা প্রধানমন্ত্রী 2 বার হবে না। দেখুন, যেখানে বংশ পরম্পরায় প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে সেখানে প্রধানমন্ত্রী 2 বার হবে না। সিম্পল একটা কোশ্চেন বলি। তো এরকম আরও অনেক প্রপোজাল আছে, আমরা পড়েছি ওনাদের দ্বিকক্ষটিক ভালো গুড প্রপোজাল আছে। তাহলে আমার কথা হচ্ছে যে আপনাদের যদি ভিন্ন কোনো প্রস্তাব থেকে থাকে ভাই, ইটস লেট ইট প্লেস ইন পাবলিক, জি তাহলে না কথা হবে। শামসুজ্জামান দুদু, সেটি হচ্ছে যে মানে দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলের একজন মানে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, বিএনপির নেতা হিসেবে একই সঙ্গে আপনি সরকারকে খুব কাছ থেকে দেখছেনও, সেই জায়গা থেকে মানে দলগুলোর সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার কোনো রকম দূরত্ব দেখেন? মানে এই যে ঘাটতি, যে এটা যে আস্থা বিশ্বাসের একটা বহিঃপ্রকাশ তথ্য উপদেষ্টার এই যে দূরত্ব নেই বলে এখনো সরকার টিকে আছে আমার বিবেচনায়। এই সরকার নিজস্ব কোনো রাজনৈতিক দল, সমিতি, সংগঠন থাকার প্রশ্নই ওঠে না। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আসছে। ছাত্র জনতার কোনো ম্যান্ডেট নাই, সারা দেশবাসীর ম্যান্ডেট। হ্যাঁ, সেই জায়গাটাই সব থেকে বড় সমর্থন নিয়েই তো আসছে। সব থেকে বড় ভুলটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে সরকারের বৈঠক করা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠন, এখন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা একটা ছাত্র সংগঠন করেছে। তারা সবাইকে নিয়ে আগে ছিল, এখন নেই। এখানে অন্ততপক্ষে 30টি ছাত্র সংগঠন পরের দিন জানিয়েছেন যে তাদের সঙ্গে এটা নাই। তো এটি সরকার যেমন প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে বসতে, তো প্রতিটি ছাত্র সংগঠনকে নিয়ে তিনি বসতে পারতেন। আমি লক্ষ্য করলাম যে একটি তথাকথিত ছাত্র সংগঠনের নাম, এই জন্যই তথাকথিত ধরেন এই জন্যই বলছি, তারা এটাকে এখন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে দাবি করছে। তো আপনার এই সরকারকে ধরেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসলে পতিত করলো। এটা ছাত্র সংগঠন ছিল না, এটা সবাইকে মিলে একটি গুরুত্বপূর্ণ। এটা এখন ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছে, যেটি জাতীয় নাগরিক কমিটির ছাত্র সংগঠন। একটা রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে এবং তার ছাত্র সংগঠন এটা, যেমন জাসদ আছে, তার জাসদ ছাত্রলীগ আছে, তাদের তো নিশ্চয়ই অধিকার আছে। যদি বিএনপি আছে, অধিকার তো আমি বলছি না নাই, জি বলছি না তো নাই। আপনি আবার প্যাচ লাগাচ্ছেন কেন? কারণ অধিকার তো আমি কাটছি না। আমি স্পষ্ট করে বলছি, নাগরিক কমিটি যেমন একটা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে যেমন সরকার অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে যেমন বসে, সরকারের উচিত সকল ছাত্র সংগঠনকে নিয়ে বসা। প্রধান উপদেষ্টা যে লাস্ট বসলেন, যেটা কোনো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যখন নেতৃত্ব দিচ্ছে, তার কোনো কমিটি ছিল না, ছাত্র সংগঠনের নামে পরিচিত ছিল না। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ সম্পাদক, তার নাম এম ইলিয়াস আলী, গুম হয়েছে এই গণতান্ত্রিক আন্দোলন। 3 বারের এমপি, সাংগঠনিক সম্পাদক, 900 জন বিরোধী দলের নেতাকর্মী, 2000 প্রায় গুম হয়েছে। ছাত্র সংগঠনের এই যে বৈষম্য বিরোধী, মাইর খাইছে, বুকে গুলি খাইছে, রক্ত ঝরেছে, কিন্তু গুম হয়নি এখনো পর্যন্ত। আমি কেন কথাটা বলছি? আমি কেন বিভক্তি নিয়ে আমি তৈরি করব এবং সেই দায় কেন সরকার নিবে? যদি যেমন সমস্ত ছাত্র নেত্রীদেরকে, সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতা নয়, সমস্ত ছাত্র নেত্রীদেরকে নিয়ে উনি বসছেন, গুড, এটা ভালো মেসেজ। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে বিভক্তিটা সরকারের ভিতর থেকে যদি আসে, তাহলে এই মুহূর্তে খুব জরুরি কাজ হচ্ছে ঐক্য, সর্বদল সর্বমতের ঐক্য, শ্রেণী পেশার মানুষের, ছাত্র সংগঠনের, যুব সংগঠন, একটা ঐক্য না হলে, যেটা প্রধানভাবে বললেন, ফ্যাসিবাদকে এত ছোট করে দেখা ঠিক হবে না। এখানে মানে আমাদের ভিতরে মানে বিভ্রান্তি বা বিভক্তি তাদের জন্য আশার আলো তৈরি করবে, এটা তো হতে পারে না কোনোভাবেই না। যদি এই বিভ্রান্তি যে তৈরি করবে, তাকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেই জায়গায় প্রশ্ন উঠবে যে কার স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে। এই প্রশ্ন যদি উঠে যায়, তাহলে আমাদের ভিতরে আরও বেশি
অনৈক্য হবে। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি আমরা প্রধান আপনার দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। জেডএসআর ইনসাইড পলিটিক্স থেকে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো কি অসহযোগিতা করছে বিষয় নিয়ে। নাজমুল হক প্রধান, সরকারের আসলে প্রায়োরিটি এখন কি হওয়া উচিত? এই যে সংস্কারের যে প্রস্তাবগুলি পেয়েছে এগুলিকে জনগণের উপস্থাপন করে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করে দেওয়া উচিত সরকারের। একদম টাইম ফ্রেম বলে দেওয়া উচিত যে এই সালের এই মাসে ভোট হবে বলে দেওয়া উচিত। তাহলে জনগণ পরিষ্কার থাকবে এই সরকার একদিন আছে, যতই হোক না কেন তাদের হিসাব। এক নাম্বার 2 হচ্ছে যে মূল যে এখন প্রায়োরিটি, আরেকটা প্রায়োরিটি আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা এখনও কিন্তু দেশের ঠিক হয় নাই। আপনার পুলিশের মারাত্মক বারবারন্ত, আওয়ামী লীগের সময় যেটা করছে উল্টা এখন করতেছে। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে, আমার এলাকারই কথা আছে। এই জায়গায় ওই জায়গায় যাচ্ছে পুলিশ, এটা পুলিশকে কন্ট্রোলে নিয়ে আসা। 2 3 হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন যেটা হলো, নির্বাচন কমিশনের কীভাবে কর্তৃত্ব করবে প্রশাসনের উপর ডিউরিং ইলেকশন, তাই না? এটাও পাবলিক এই টার্মসটা ঠিক করে ফেলা, মানে সংস্কারের মধ্য দিয়ে ঠিক করে ফেলা, যাতে পাবলিক বুঝতে পারে যে ভোটটা ঠিক মতো হবে। আমি টকশো যেহেতু করি, আমাকে যেমন আজকে রাস্তার মধ্যে এক লোক দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস বলছে, ভাই আমার বাড়ি গোপালগঞ্জ। বিশ্বাস করেন আমি 73 সালে ভোটার, কিন্তু 73 সাল থেকে ভোট দিতে পারি না আমরা, আমাদের এখানে ভোট হয় না। ভোট আছে, সব কিছুই আছে, কিন্তু ভোট হয় না। তাহলে কী প্রস্তাব গেলে আপনি এই প্রস্তাবটা দিয়ে আমার পক্ষ থেকে। গোপালগঞ্জে ভোট হয়? হ্যাঁ, গোপালগঞ্জে বাইরের থেকে যাদের প্রেসিডেন্ট হয়েছে তার পুলিং অফিসার যেন বাইরের ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসে, তাহলে ভোটটা হবে, নাহলে ভোট হবে না ওখানটায়, কারণ ভোট হয় না। দেখুন তাহলে এখানটায় বাংলাদেশে এমনিতেই সারা দেশে একটা কাজই তো আওয়ামী লীগ আগে গোপালগঞ্জে করতো, এটা তারপরে সারা দেশেই করছে। ফলে এই ভোটটা কীভাবে সুষ্ঠু হতে পারে, কেমনে করে সবাই ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে কেমনে সরকার পরিবর্তন হতে পারে, সেইটার বন্দোবস্ত করে হচ্ছে মূল টাস্ক এই গভর্নমেন্ট। সেটা তো অনেকটা স্পষ্ট, আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে 31 ডিসেম্বর, খুব বেশি দূরে না, এই মাসে এখন 11-12 তারিখ আজকে, 31 ডিসেম্বর সংস্কার কমিশন রিপোর্ট দেবে এবং সব কমিশনই বলেছে যে রিপোর্ট অলমোস্ট প্রস্তুত। সেই রিপোর্ট হয়ে গেলে তো আর রোডম্যাপ ঘোষণা করতে খুব বেশি না। রোডম্যাপ নির্বাচন কমিশনের প্রস্তাবগুলি ঠিক হয়ে গেলে, তাই না, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে অসুবিধা কি? সেক্ষেত্রে পাড়ার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে যে আমরা এই সময় করতে যাচ্ছি, আপনাদের কোনো মত আছে কিনা বা কোনো সাজেশন আছে কিনা, বা এই আলাপ করে করতে পারে। যেহেতু নির্বাচিত গভর্নমেন্ট এইগুলোকে অ্যাপ্রুভ করবে, তাই না, সেই কারণে তার আগে একটা ডায়ালগ হতে পারে নির্বাচন মানে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা স্টেক হোল্ডার আছে। হ্যাঁ, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারেক রহমান কবে ফিরছেন একটু জানতে চাই। প্রধান উপদেষ্টা আজকে মহাসচিব বলেছেন যে যেসব মামলাগুলো এখন আছে সেগুলো নিষ্পত্তি হওয়ার পরে তিনি ফিরবেন। বিশেষ করে আসার মতো একটি পরিস্থিতি তৈরি হওয়া। গত সরকারের মুখ্যত টার্গেট ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, সেই সঙ্গে অন্যান্য যে প্রতিবাদী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রেণী পেশার মানুষ কেউ বাদ যায় নাই। এবং আপনার বোধহয় খেয়াল আছে মামলার কোনো ঘটনা নেই, অর্থাৎ কোনো ঘটনা সংগঠিত হয়নি। গায়েবী শব্দ বলে একটা ঘটনা এসে, গায়েবী মামলা, অর্থাৎ ঘটনা সংগঠিত হয়নি, মানে তাদের নামে একটা মামলা দিয়ে দিয়েছে। তো এই মামলার আবার বিচারও হয়েছে, কোনো মামলার মানে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি এগুলোও হয়েছে। তো স্বাভাবিক কারণে অনেক ছাত্রনেতা ছিলেন যাদের 100 বছরের জেল হয়ে গেছে। তো এখন সেগুলো আস্তে আস্তে করে বাতিল হচ্ছে, আইনের দৃষ্টিতে সেগুলো গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হচ্ছে না। তবে হ্যাঁ, তিনি মনে করেন যে সহসাই তিনি দেশে আসবেন। তার মানে এটা পৈতৃক ভূমি, মাতৃভূমি, এই দেশে তার আসার যে আকুলতা ব্যাকুলতা, আমি ব্যক্তিগতভাবে যে কয়বার তার সঙ্গে কথা বলছি, সে খুব আসার জন্য উদ্গ্রীব। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে যারা কাজ করে, বিশেষ রাজনৈতিক দল, আপনি যেখানেই যাক না কেন, যত আরামাইশে থাকুক বা কষ্টে থাকুক না, সে যদি মানুষের ভিতর না থাকতে পারে, তার যে যাতনা কষ্ট, এটি একমাত্র রাজনীতিবিদ হিসাবে বা মানুষ নিয়ে যারা কারবার করে, সামাজিক সংগঠন বলেন অথবা এনজিও করেন, অথবা মানুষের ভালো স্বার্থে যারা কাজ করে, তারা দূরে থাকতে পারে না। এমনি ধরেন মামলা নিষ্পত্তির যে গতি দেখছেন, এর মধ্যে তো বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি হচ্ছে, খালাসও হয়েছে, কত দূরে দেখেন সেটি সময় কি বলা? এই জায়গায় সরকারের একটি বড় ভূমিকা থাকতে পারত। যেমন শেখ হাসিনার সঙ্গে এই সরকারের প্রধানের একটা
একটা জায়গায় আমার কাছে মিলটা পড়েছে, হয়তো বাস্তব কারণেই এটা তারা করেছে, যেটা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই খুব দ্রুত তার মামলাগুলো নিষ্পত্তি হয়ে যায়, বাতিল হয়ে যায়। মানে একটা মামলার হাত থেকে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সভানেত্রী বেঁচে যান। তখন সাংবাদিকদের প্রশ্নে বেগম খালেদা যে সব মামলা টামলা ছিল, তখন সম্ভবত কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে আমরা বিএনপির মামলা বা বিরোধী দলের মামলা ওইটা কেন এক দেশে দুই আইনের মতো শোনাইছিল এবং বলছিল অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। এখন যেমন আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বেশ কিছু মামলা ইতিমধ্যে বাতিল হয়েছে, সাজা বাতিল হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ এই সব মামলাগুলো মিথ্যা মামলা ছিল, তথাকথিত মামলা, নির্যাতন করা যায়। তাহলে পরে অন্য যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, সেই কারণে তার মামলার মুখোমুখি আমও হয়েছে, প্রধান সাহেব হয়েছে, অন্যান্য সবাই হয়েছে। তো সরকারের সিদ্ধান্ত যদি থাকে তার পক্ষে, আমি মনে করি সেটা আছে, কিন্তু কার্যকরিতাটা দ্রুত হওয়া উচিত। কারণ নির্বাচন সামনে আসলে এইসব অনেক মামলার কারণে হয়তো দেখা গেল সাজার কারণে অনেকে উপযুক্ত প্রার্থী কিন্তু তারা ইলেকশন করতে পারবে না। একটা বিরতি নিয়ে ফিরছি, আবার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় আবারও ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের আমাদের বিরতির পর। আবারও স্বাগত। জেডএসএর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আসতে চাই শামসুজ্জামান মাদুদু, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরের পরে এই প্রথম সেখানকার সংসদীয় কমিটিতে কথা বলেছেন এবং তিনি বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছেন। সংখ্যালঘুদের উপরে নির্যাতন, একই সঙ্গে বাংলাদেশ সরকারের বাস্তবতা তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য ভারত আসলে সমর্থন করে না। কোনো রকম ইতিবাচক বার্তা দেখেন কিনা বাংলাদেশ ভারতের যুদ্ধ? আমি অবশ্যই ইতিবাচক দিক দেখি। এই পরিবর্তনের পরে ভারতের কোনো নেতৃস্থানীয় সরকারি পর্যায়ে উনি আসার আগে আসে নাই, আর যারা দূর থেকে কথা বলেছেন সবই নেগেটিভ কথা। উনি বরঞ্চ আসার পরে হয়তো সংখ্যালঘু হিসেবে হিন্দুদের কথা বলেছে, যদিও আমরা সংখ্যালঘু মনে করি না। এখানে সবাই বাংলাদেশি, মুসলিম সংখ্যাধিক্য, কিন্তু অন্যান্য যে জাতিগোষ্ঠী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। সেহেতু সংখ্যালঘু বলে কিছু আমি ব্যক্তিগতভাবে আর আমার দল মনে করে না। 2 নম্বর হচ্ছে উনি শেখ হাসিনার সম্বন্ধে যে কথাটা বলেছেন, তার সরকার যাই করুক তিনি বাস্তবতার কথাটাই বলেছেন, যে তাকে অন করেন না, কিন্তু তাকে রক্ষা করেন, তাকে জায়গা দিয়েছেন এই লুটেরা খুনিকে, সেটি আরেকটা প্রসঙ্গ। কিন্তু এই প্রথম আনুষ্ঠানিকভাবে তারা মানে সরকারি পর্যায়ে বলেছেন। আমার মনে হয় যে দূরত্বটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে বাড়ছে, সেখানে বন্ধুত্ব যে প্রসঙ্গটা আছে, বিক্ষোভ আমাদের ভিতরে আছে, আমাদের মানুষের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করিনি, কিন্তু আমরা তাদেরকে বন্ধু হিসাবে পেতে চাই। সেই কারণে তাদের আগমন, তাদের পরিশুদ্ধতা, অর্থাৎ বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে তারা সিদ্ধান্ত নেবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। দূরত্ব বাংলাদেশের কমানোর কিছু নেই, তাদের কমানোর উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনাকে ফেরত দেবে মনে হয়? ফেরত বাস্তবতার কারণে দিতে হবে, কারণ তিনি যেসব ঘটনা সংঘটিত করে গেছেন, 16 বছর ব্যাপার না, যাওয়ার মুহূর্ত 1 মাসে যে গণহত্যা, তার আগের ঘটনা তো আছে, সীমাহীন লুটপাট। তো এটার পরে ভারত কেন, কোনো বিশ্বের বিবেকমান গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো অ্যাকসেপ্ট করতে পারে না। আলটিমেট তাকে ফেরত দেওয়া ছাড়া ভারতের কোনো মানে পদ আছে বা অবস্থা আছে বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। আপনি একমত কেন এই জায়গাটায়? আর 2 নম্বর হচ্ছে যে বিক্রম মিশ্র এটিও বলেছেন, যে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক দলের সঙ্গে নয়। না, এটা শেখ হাসিনা ওখানে থাকা অবস্থায় মানে এই সম্পর্কে কোনো রকম প্রভাব পড়বে কিনা? না, এই কথাটা ডেফিনেটলি আমাদের জন্য একটা ভালো বার্তা আমি মনে করি। সেটা হচ্ছে যে বিজেপি সরকার, আমি যদি বলি বিজেপি একটা সরকার, যে সরকারটা শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে না, তার সামগ্রিক কার্যক্রম ছিল আওয়ামী লীগের সঙ্গে, এবং সেই আওয়ামী লীগের সঙ্গে এবং পতিত হওয়ার পরে পলায় যাওয়ার পরও আওয়ামী লীগকে কেন্দ্র করে তাদের মনে হয় যে পররাষ্ট্রনীতি ছিল আর কি, এটাই প্রতিভাত হয়েছে। কিন্তু এই প্রথম একজন ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা এসে যে কথাগুলি বলছেন, ডেফিনেটলি এটা ভালো বার্তা বহন করে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ, হ্যাঁ আমাদের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঠেলাঠেলি গুতোগুতি সম্পর্ক আছে, এটা নেই তা না বলবো না, কিন্তু বাট আমরা অবশ্যই চাই সম্পর্কটা উন্নতি হোক। আমরা চাই না আমাদের বংশ পরম্পরা এরকম একটা লড়াই রেখে প্রতিবেশীর সঙ্গে রেখে, তাই না, সামনের দিকে এগোনো যায় না বাস্তবতা। ফলে ন্যাচারাল কারণে, স্বাভাবিক কারণে আমরা প্রতিবেশীর সঙ্গে সৎ সম্পর্ক বজায় থাকতে চাই আমরা।
ভ্রাতৃত্বমূলক, কোন খবরদারি না, মাতবরি না, এটা চাই না। আমরা মনে করছি বর্তমান ভারত মোদী সরকারই তার ভুল বুঝতে পেরে সঠিক পদক্ষেপ নেবেন এবং প্রতিবেশীর সঙ্গে সৎ প্রতিবেশী সম্পর্ক গড়ে তুলবেন, এটাই আমরা মনে করি। যেটি বললাম যে শেখ হাসিনা সেখানে আশ্রিত, শেখ হাসিনা সেই জায়গায় থেকে যদি ধরেন এই যে বক্তব্য যেটা এর মধ্যে দিয়েছেন 4 মাস ধরে যেগুলো করেছেন, ফোন আলাপ যেগুলো ফাঁস করেছেন, এগুলো চলতে থাকলে কি সম্পর্কে প্রভাব পড়বে বলে মনে হয় কিনা? শেখ হাসিনাকে তো উচিত, তো এখানে ডক্টর হিসেবে একটা ভালো কথা বলছিলেন যে উনার মুখটা চুপ রাখুক। ভারতেরও উচিত উনাকে কতটুকু উনি কথা বলতে পারবেন না পারবেন, তাই না, সে বিষয়ে একটু গাইডলাইন দেওয়া। উনি ওখানটা যদি মিটিং করা শুরু করেন, আমাদের প্রতিবেশী দেশ, প্রচুর লোক ভারতে যাতায়াত করে, তো গিয়ে তো মিটিং তো রেগুলারই করতে পারেন। উনি দেশ বিদেশে মিটিং করছেন, তো মিটিং করে নিজের দেশ থেকে মিটিং করে এক জিনিস, আর পলায় গিয়ে মিটিং করে এক জিনিস। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলে, তো কাদের সাহেব বলতেন, আরে তারেক সাহেব লন্ডন দেশে আসেন না সাহস থাকলে। তা আমি আজকে তার ওই কাদের সাহেবের, ওকে ওবায়দুল কাদের সাহেবের, বা লোকে তো ব্যঙ্গ করে খারাপ কথা বলে কাউয়া কাদের বলতেন না, ওনার কথাটাই বলি যে আপনারা ওই কাদের সাহেব যে কথাটা বলতো ওইটা মেনে নিয়ে এখানটা এসে রাজনীতি করেন, বাইরের থেকে না। শামসুন্নাহার, শেষ করবো, ভারতের পক্ষ থেকে এখনও তো আসলে ভিসা আসলে ভাবে চালু হয়নি, নানা অমীমাংসিত বিষয় আছে, বর্ডারেও হত্যাকাণ্ড এখনও চলছে, তো সেই জায়গাটাই এগুলো সলভ হবে বলে মনে হয়, ভিসা শীঘ্রই চালু হবে বলে মনে হয়? এটি তো একটি সম্পর্ক। তাদের পথ নেই ভিসা না দিয়ে, তাদের অনেক ইনস্টিটিউট বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, তারপরে হোটেল, অনেক রেস্টুরেন্ট, শুধুমাত্র বাংলাদেশের কারণে। এটি তারা মনে রাখলে পরে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। অনেক ধন্যবাদ আপনার দুজনকে রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা নেক্সট অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।